আমার বোনের ছেলে সজলের সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি পুরো গল্পটি তোমরা মনোযোগ সহকারে শুনবে। তবে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই গল্পটি তোমরা একদম নীরবে একা শুনবে, তাহলেই এই গল্পের আবেগ অনুভব করতে পারবে। বন্ধুরা, আমার নাম বৃষ্টি, আমি একজন বিবাহিত মেয়ে। আমার ভাগনা সজলও ছেম আমার বয়সী। সজলকে দেখতে খুবই সুদর্শন, স্মার্ট একটা ছেলে। আমার বিয়ের আগে সজল আমাদের বাড়িতে মাসে প্রায় ৫-৬ দিন করে আসতো। আমাদের সম্পর্কটা খালা ও ভাগ্নে হলেও দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কারণ ছোটবেলায় আমার বড় আপু যখন সজলকে সাথে নিয়ে আমাদের বাড়িতে নাইয়র করতে আসতো, মিনিমাম ১৫-২০ দিনের আগে সে শ্বশুরবাড়িতে যেত না। তখন আমি আর সজল পুতুল খেলা থেকে শুরু করে একসাথে অনেক রকমের খেলাধুলা করেছি। বন্ধুরা, বর্তমানে আমি আমার বাবার বাড়িতে বেশি দিন থাকি। এর মূল কারণ হলো আমার স্বামী। আমার কাপড় থেকে শুরু করে কোনো কিছুতেই আমাকে খুশি রাখতে পারে না। বিশেষ করে ওই সময় তো সে একদমই, কি আর বলবো, নিশ্চয়ই তোমাদেরকে আর ভেঙে কিছু বলতে হবে না। তবে আমার স্বামী আমাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসে। সে সবসময় আমাকে হারানোর ভয় পায়। একজন শারীরিক শক্তিসম্পন্ন লোক কখনো বউ হারানোর ভয় পায় না, বরং এসব লোকের বউগুলো একবেলা খাবার কম হলেও তার স্বামীকে ছেড়ে যেতে চায় না। যাই হোক বন্ধুরা, এবার আমি মূল গল্পে ফিরে আসি। সেদিন আমার বড় আপু আমাকে ফোন দিয়ে বলল, বৃষ্টি তুই কোথায়? আমি আপুকে বললাম, আমি মায়ের বাড়িতে আছি। আপু তখন বলল, আমি খুবই অসুস্থ। আজ কয়েকটা দিন ধরে প্রচণ্ড জ্বর, ঠান্ডা, মাথায় পানি নেব সেরকম মানুষটাও আমার বাড়িতে নেই। সজল কলেজে যাওয়ার আগে রান্নাবান্না করে রেখে যায়, আবার কলেজ থেকে এসে রান্না করে। আমার পেটে একটা মেয়েও নেই যে সে ঘরের কাজগুলো সামলাবে। আবার তোর দুলাভাই দেশে থাকে না, আজ কতটা বছর সে প্রবাসে। সেখানে থেকেই সে আমার জন্য অস্থিরতা বোধ করছে। তাই সজল আমাকে বলল, ছোট খালামণিকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে আসতে বলো। আমার বড় আপুর মুখে আশিকের কথা শুনে মনের মধ্যে একটু কেমন যেন ভালো লাগার বাতাস বয়ে গেল। হাজার হলেও ছোটবেলার খালার সাথী ছিল, ভাগনার হিসেবটা তো পরে। তারপর আমি আপুকে বললাম, ঠিক আছে আপু, আমি আজকে তোমাদের বাড়িতে আসতেছি। তারপর আমি রেডি হয়ে বেশি সময় নষ্ট না করে আপুদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তারপর সিএনজি স্টেশনে নেমেই দেখি সজল দাঁড়িয়ে এদিক ওদিকে তাকিয়ে আমাকে খুঁজছে। আমি দুষ্টামি করে চুপি চুপি পেছন দিক থেকে গিয়ে সজলের কাঁধের ওপর হাত রাখতেই সজল ভয়ে আচকাচায় উঠে আমার দিকে ঘুরে তাকালো। কিন্তু আমার সাথে সজল একটি কথাও বলল না, শুধু আমার হাতটি ধরে আরেকটি রিকশায় উঠিয়ে নিয়ে ওদের বাড়ির সামনে দুজনে নেমে পড়লাম। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের রাস্তা। এই এতটুকু সময়ের মধ্যে সজল আমার সাথে একটি কথাও বলল না, একদম গোমরা মুখ করে আমার ডান পাশে বসেছিল। সজলের আমার সাথে কথা না বলার কারণ খুঁজে পেলাম না। আমি আবার একটু বদমেজাজে, কেউ আমার সাথে অকারণে কথা না বললে আমিও তার সাথে সেঁধে কথা বলি না। কিন্তু সজলের জন্য আমার বড় টেনশন হচ্ছিল। আমি কি এমন করেছি যার কারণে সে আমার সাথে কথা বলছে না? তারপর আপুর রুমের মধ্যে ঢুকে দেখলাম আপু খাটের উপর শুয়ে আছে। তারপর টেবিলের উপর ব্যাগটা রেখে আপুর পাশে গিয়ে বসলাম। কপালে হাত দিতেই বুঝতে পারলাম আপুর গায়ে প্রচণ্ড জ্বর। জ্বরের প্রকোপে সে চোখ তুলে তাকাতেই পারছিল না। কোনো মতো চোখটা টেনে তুলে আমাকে দেখে বলল, বৃষ্টি তুই এসেছিস? আমি আপুকে বললাম, হ্যাঁ আপু, আমি আসছি। তারপর আপু আমাকে বলল, গায়ের পোশাক চেঞ্জ করে একটু রেস্ট নে। আমি আপুকে বললাম, আমাকে রেস্ট নিতে হবে না, আমি আগে তোমার জলপটির ব্যবস্থা করি। তারপর একটা বাটিতে করে টিউবওয়েল থেকে ঠান্ডা পানি এনে আপুর কপালে জলপটি করতে থাকলাম। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা ধরে আমি জলপটি করছিলাম। আমি যত সময় রুমের মধ্যে আপুকে জলপটি করছিলাম, একটা মিনিটের জন্যও সজল রুমের ভিতরে ঢোকেনি। তারপর আপু বলল, সজল তোকে আনতে গেছিল না? আমি বললাম, হ্যাঁ গেছিল তো। আপু আবার আমাকে জিজ্ঞেস করল, ও কি বাড়িতে আসেনি? আমি বললাম, বাড়িতে এসে আবার কোথায় যেন চলে গেল। এবার আপু একটা মুচকি হাসি দিয়ে বলল, ছেলেটা তোর ওপর একটু অভিমান করেছে। এবার আমি আপুকে বললাম, ওর আবার আমার উপর কিসের অভিমান হয়েছে? আপু তখন বলল, তোকে নাকি বেশ কিছুদিন ধরে এসএমএস করেছে আমাদের বাড়িতে আসার জন্য, তুই আসতে চেয়ে আসিস নাই, এই কারণে তোর ওপরে প্রচণ্ডভাবে অভিমান করেছে। তোকে প্রচণ্ড ভালোবাসে তো, এই কারণে অভিমানটাও অনেক বেশি। আপুর কথাতে আমি এখন বুঝতে পারলাম সেই স্টেশন থেকে বাড়ি অবধি আসা পর্যন্ত আমার সাথে কথা না বলে চুপচাপ থাকার মূল কারণটা কি। তারপর আমি এক হাতে আপুকে জলপটি করছিলাম, আর এক হাতে ফোন নিয়ে সজলকে কল দিলাম।
প্রায় 3 থেকে 4 বার কল করলাম, কিন্তু সজল আমার ফোন রেসপন্স করল না। আমার মনের মধ্যেও অনেকটা রাগ হলো। তারপর আমি আপুকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তারের চেম্বার থেকে ঘুরে এসে দেখি বান্দা তার রুমে শুয়ে পড়ে মোবাইল টিপছে। এবার আমি চুপি চুপি রুমের ভিতরে ঢুকলাম। তারপর 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে ধাপ করে তার হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। এবার তার ফোনের ডিসপ্লের দিকে তাকাতেই আমি তো একদম হ্যাং হয়ে গেলাম। এই কি, সজল তাহলে ফোনে এসব ভিডিও দেখে? সজল আমার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। তারপর আমি সজলকে একটা জোরে ধমক দিয়ে বললাম, একটুও নড়াচড়া করবে না, যেখানে শুয়ে আছো সেখানেই চুপচাপ শুয়ে থাকো। সে বারবার বলছিল, কালামণি, ফোনটা আমাকে দিয়ে দাও। তারপর আমি সজলকে জিজ্ঞেস করলাম, তুমি এসব কি ভিডিও দেখছো? সজল তখন বলল, এসব কিছুই না। তারপর সে বিছানা থেকে উঠে আমার হাত থেকে জোর করে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। এবার দুজনে ফোনটা কাড়াকাড়ি করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার কোমরের একটু নিচে শক্ত লোহার মতো কিছুর সাথে আমার একটা গুঁতা লাগলো। কিন্তু গুঁতা লাগলো ঠিকই, আমি ব্যথা অনুভব করতে পারলাম না। এবার আমি ঘুরে তাকিয়ে সেই জিনিসটা দেখার চেষ্টা করছিলাম। তারপর দেখা শেষে বুঝতে পারলাম এটা লোহার কোনো বস্তু নয়। বন্ধুরা, এই বিষয়টা আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম, তোমরাই বলবে জিনিসটা কী ছিল। তারপর আর বেশি জোরাজোরি না করে ফোনটা সজলকে দিয়ে দিলাম। এবার রাতের খাওয়া দাওয়া শেষ করে আমার বড় আপু আমাকে বলল, তোর আর আলাদা রুমে শোয়ার দরকার নেই, আমি যেহেতু অসুস্থ তুই আমার কাছে শুয়ে থাক, 2 বোন সারা রাত গল্প করব। আমি আপুকে বললাম, ঠিক আছে আপু, আমি যে কটা দিন থাকি তোমার রুমে তোমার কাছেই ঘুমাবো। তারপর সজল ঘুমাতে চলে গেল, আমি আর আপু এক বিছানায় শুয়ে পড়লাম। তারপর আমরা 2 বোন অনেক সুখ দুঃখের গল্প করছি। অনেক কথা বলার পরে আমি আপুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপু, দুলাভাই তো অনেক বছর যাবৎ বাইরে থাকে, তুমি একা একা কিভাবে এই বয়সে এই কঠিন সময় পার করছো? দুলাভাইয়ের কথা তোমার কি কিছুই মনে পড়ে না? আপু তখন আমাকে বলল, এমন কোনো মুহূর্ত নেই যে তোর দুলাভাইয়ের কথা আমার মনে পড়ল না, বিশেষ করে রাত্রে আরও বেশি মনে পড়ে। যখন তোর দুলাভাই বাড়িতে থাকতো, একসাথে দুজনা কতগুলো দিন কাটিয়েছে, সেই কথাগুলো যখন মনে পড়ে তখন কিভাবে যে নিজেকে স্থির রাখি তোকে বলে বোঝাতে পারবো না। আমি তখন আপুকে জিজ্ঞেস করলাম, তাহলে সেই মুহূর্তে তুমি কি করো? আপু তখন আমাকে বলল, কাছে থাকলে অনেক উপায় বের করা যায়। এবার আমি আপুকে অনেক রিকোয়েস্ট করার পরও আপু সেই উপায়গুলো আমাকে বলল না। আমারও খুব জানতে ইচ্ছে করছিল, যেহেতু আমার স্বামী থেকেও না থাকার মতোই। আপুর সাথে গল্প করছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। হঠাৎ করে আমার আশিকের কথা মনে পড়ে গেল। বারবার মনে হচ্ছিল উঠে গিয়ে দেখে আসি তো ছেলেটা এই মুহূর্তে কি করছে। তারপর আমি বিছানা থেকে উঠে পড়লাম। আপু আমাকে জিজ্ঞেস করলো, কি হলো? আমি আপুকে বললাম, আমি একটু ওয়াশরুমে যাব। তারপর দরজা খুলে সোজা বের হয়ে সজলের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ওর রুমের দরজাটা খোলা রয়েছে। ভাবছিলাম ছেলেটা এত রাত্রে গেল কোথায়। তারপর ফিরে রুমের দিকে আসতেই দেখতে পেলাম আমরা যে রুমে শুয়ে থাকি সজল সেই রুমের জানালা ধরে দাঁড়িয়ে আছে। আমি ওকে না দেখার ভান করে ফাঁকে সরে গেলাম। তারপর ভাবছিলাম রুমের ভেতরে আমরা 2 বোন শুয়ে আছি, আর 2টা মেয়ে মানুষ একই রুমের মধ্যে একসাথে শুইলে তাদের গায়ের পোশাক পরিচ্ছেদ কেমন থাকতে পারে এই বিষয়টি তোমাদের জানা আছে। আমরা 2 বোন ঠিক সেই রকম পরিস্থিতিতে শুয়েছিলাম। তাহলে সজল এখানে জানালা ধরে দাঁড়িয়ে আছে কি জন্য? এখানে তো অন্য কেউ নেই, শুধু আমি আর ওর মা। আমার কাছে বিষয়টা কেমন যেন একটু ঘোলাটে মনে হলো। তারপর আমি সজলের কাছে না গিয়ে সোজা রুমের ভেতরে গিয়ে আপুর কাছে শুয়ে পড়লাম। আমি কোনোভাবে সজলকে বুঝতে দিলাম না যে সে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, আর সেটা আমি দেখেছি। কিন্তু আমার কাছে বিষয়টা কেমন যেন অস্বস্তি বোধ লাগছিল, কারণ ওই মুহূর্তে আমার আপুর ড্রেস আপটাও এলোমেলো ছিল। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদেরকে এত ভেঙে বোঝাতে হবে না, এমনিতেই তোমরা বুঝতে পেরেছ। তারপর সজলকে নিয়ে আমার একটা ভাবনা মাথায় এলো। আমি ভাবতে লাগলাম, আমি না হয় ওর খালামণি, কিন্তু রুমে তো ওর মাও রয়েছে। সবকিছু মিলিয়ে বিষয়টা আমাকে একটু ভাবিয়ে তুলল। যাই হোক বন্ধুরা, এসব কিছু ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি আমি একটুও টের পাইনি। পরের দিন দুপুরবেলা আমি গোসল দিয়ে সজলের রুম সোজাসুজি বারান্দার উপরে ভেজা কাপড়গুলো নেড়ে দিয়েছি। তারপর সন্ধ্যার একটু আগ দিয়ে সেই কাপড়গুলো উঠাতে গেলাম, গিয়ে দেখি আমার জামাটা শুধু সেই দড়ির উপর পড়ে আছে, কিন্তু পাজামাটা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। আমি আপুকে জিজ্ঞেস করলাম। আপু তখন আমাকে বলল, সজলের রুমে গিয়ে একটু দেখ, হয়তো ও ওর কাপড় চোপড়ের সাথে রুমে নিয়ে গেছে। এবার আপুর কথা মতো সজলের রুমে ঢুকে সব জায়গায় অনেক খোঁজাখুঁজি করে দেখলাম, কোথাও আমার পাজামাটা মিলল না। তারপর ভাবলাম হয়তো বাতাসে কোথাও পড়ে গিয়েছে, যার কারণে আমি খুঁজে পাচ্ছি না।
তারপর আমি গোসলখানায় ঢুকলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হবার জন্য। এবার গোসলখানায় ঢুকেই চোখ পড়ল আমার সেই পাজামাটার উপর। আমি আশ্চর্য হয়ে গেলাম। ভেজা পাজামাটা শুকাতে দিলাম বারান্দার উপরে, সেটা এখন দেখছি গোসলখানার ভিতরে। তারপর সেটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে আমি বড় টেনশনে পড়ে গেলাম, কারণ আমি খেয়াল করে দেখলাম আমার পাজামাটার মাঝখান থেকে প্রায় ৩-৪ ইঞ্চি মতো ছিঁড়ে গেছে। তারপর সেটা হাতে নিতেই আরেকটি বিষয় দেখতে পেলাম, ঠিক ছেঁড়া অংশের চারপাশে ভাতের মাড়ের মতো আঠালো কি যেন লেগে রয়েছে। এটা দেখার পর আমি ভাবলাম, যার কাছ থেকে পাজামাটা ছিঁড়েছে সে হয়তো সেলাইয়ের পরিবর্তে এই আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করেছে। বন্ধুরা, আমি তো এটাই বুঝতে পারলাম। এই বিষয়ে তোমরা কি বুঝতে পারলে অবশ্যই তোমাদের মতামতগুলো কমেন্ট করে জানাবে। বন্ধুরা, একটা কথা কোনোভাবেই আমার মনের ভেতর থেকে যাচ্ছিল না, সেটা হলো আমার পাজামাটা গোসলখানার ভেতরে আসলো কিভাবে। তারপর আমি সেই ছেঁড়া জায়গাটা নিজের হাতে নাড়াচাড়া করে দেখার চেষ্টা করছিলাম, এটা কি সত্যিই কোনো কিছুর সাথে বেঁধে ছিঁড়েছে নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ছিঁড়েছে। তারপর ভালো করে দেখে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম এটা কেউ নির্দিষ্ট একটা পরিমাপ করে কেটেছে। কিন্তু এমন কাজ কী করতে পারল? এই বিষয় নিয়ে আমি আর কাউকে কিছু বললাম না, শুধু মনে মনে একজনকে টার্গেট করে রাখলাম। আর কাকে টার্গেট করেছি সেটা তো তোমরা বুঝতেই পারছো, তাই না? তবে আজকে সজলকেও বাড়িতে ঠিকমতো দেখা যাচ্ছে না। আমি আমার বড় আপুকে জিজ্ঞেস করলাম। আপু বলল সজল কলেজে গেছে। তারপর ঠিক রাত ৮টার সময় সজল বাড়িতে ঢুকল। আমি সজলের রুমে ওর খাটের উপরে শুয়েছিলাম। সজল রুমে ঢুকে মাথা নিচু করে রুম থেকে বের হয়ে চলে গেল। আমি বুঝতে পারলাম না ছেলেটা কেন এমন করছে আমার সাথে। এবার আমি সজলকে নিয়ে গভীর চিন্তায় পড়ে গেলাম। কিন্তু বড় ব্যাপারটা হলো আমি সজলকে নিয়ে এতটা ভাবছি কেন। এবার আমি রুম থেকে বের হয়ে আপুকে জিজ্ঞেস করলাম, সজল কোথায় গেল? আপু বলল ও তো ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে গেল। আমাকে বলল ওর নাকি প্রচণ্ড গরম ধরেছে, শরীর থেকে ঘামের গন্ধ বের হচ্ছে, তাই গোসল করার জন্য এইমাত্র বাথরুমে ঢুকল। আপুর মুখ থেকে সজলের গোসলের কথা শুনে আমার মনের মধ্যে কেমন যেন একটা সন্দেহের বাতাস বইতে থাকলো, কারণ আজকে তো তেমন একটা গরমও পড়েনি। তাহলে সে শহর থেকে এসেই গোসলখানায় ঢুকল কি জন্য? এবার আমি কোনো কিছু না ভেবে সরাসরি গোসলখানার ভিতরে ঢুকে গেলাম। তারপর যা দেখতে পেলাম হয়তোবা আমি আমার জীবনেও এই দৃশ্যটা ভুলতে পারবো না, কারণ আমি একজন বিবাহিত মেয়ে। অনেক কিছু সম্বন্ধে আমার ধারণা আছে। আমার ভাগনা সজলের বয়স মাত্র ২২ বছর। এই বয়সে তার... বন্ধুরা, তোমরা হয়তো বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি একদম মন থেকে সত্যি কথাটাই বলছি। এত সুন্দর একটা কিছু আমি দেখতে পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। এখন সজল আমাকে দেখে একদম প্রাণহীন প্রাণীর মতো থমকে দাঁড়িয়ে থাকলো। সে যে নিজেকে সংযত করবে সেদিকে একটুও তার খেয়াল ছিল না। এবার আমি চোখের পলকটা ওখান থেকে সরিয়ে সজলের চোখের দিকে নিলাম। সজলের চোখে চোখ রেখে আমি কেনভাবেই তাকিয়ে থাকতে পারছিলাম না। খুব দ্রুত সেখান থেকে বের হয়ে আসলাম। তারপর আবার তার রুমে গিয়ে খাটের উপর বসে পড়লাম। কিছু সময় পর সজল গোসল দিয়ে তার রুমে ঢুকল। তারপর আমি সজলকে জিজ্ঞেস করলাম, সারাদিন পর এত রাত্রে গোসল দিতে গেলে কেন? সজল তখন আমাকে বলল, মন চেয়েছে তাই। আমি তখন সজলকে বললাম, শুধু কি মন চেয়েছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? এবার সজল আমাকে উত্তর দিল, কারণ থাকলে সমস্যা কি? সজলের এই কথা শুনে আমার প্রচণ্ড রাগ উঠল। আমি তখন তাকে বললাম, তার মানে আমি তোমার কেউ না, তাই তো? সজল তখন বলল, আমি তো তা বলিনি যে তুমি আমার কেউ না, তুমি আমার খালামণি। এবার আমি বললাম, শুধু কি খালামণির চোখে আমাকে দেখো? সজল তখন বলল, তা নয়তো কি? আমি তখন বললাম, যদি তাই হয় তাহলে তোমাদের বাড়িতে আমার না আসাতে আমার উপর এত অভিমান করেছো কেন? এবার সজল একদম চুপচাপ হয়ে গেল, আমার কথার কোনো প্রতিউত্তর করল না। তারপর আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে সজলকে বললাম, আমার চোখে চোখ রেখে আজ তোকে একটা সত্যি কথা বলতে হবে। আমি তোদের বাড়িতে কয়েকদিন দেরিতে আসায় আমার উপর তোর কিসের এত অভিমান হয়েছে? তার চেয়ে বড় কথা, তোর রুমের বারান্দার উপরে আমি আমার পাজামাটা শুকাতে দিয়েছিলাম, সেটা কিভাবে গোসলখানার ভিতরে ঢুকলো? শুধু তাই নয়, আমার নতুন এই কাপড়টা এত সুন্দর করে ওই জায়গাতে কাটলো কে? একসাথে আমি সজলকে প্রায় ৩-৪টা প্রশ্ন করলাম। সজল আমার একটা প্রশ্নেরও উত্তর দিল না। তারপর আমি সজলকে কষে 2টা ধমক লাগিয়ে দিলাম। তারপর বললাম, একদম সত্যি কথাগুলো না বললে আমি এখনই তোর আম্মুকে বলে দেব এই কাজগুলো তুই করেছিস। আমার রেগে যাওয়া দেখে সজল এবার মুখ খুলল। সে আমাকে বলল, তোমার বড় বোনকে বলবে তো, বলো গিয়ে, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ তুমি যা বলবে সেগুলো সম্পর্কে তোমার বোন আগের থেকেই জানে। এবার আমি সজলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। সে কিভাবে এই কথা বলল যে তার মা সবকিছু জানে?
আমি আবার সজলকে জিজ্ঞেস করলাম, তুই এসব কি বলিস সজল? সজল তখন বললে, যেটা সত্য আমি ঠিক সেই কথাটাই বলছি। সজল আমাকে আরও বলল, আচ্ছা খালামণি, তুমি কি এটা বুঝতে পারো না যে প্রত্যেকটা প্রবাসীর বউয়ের হাত ভরা টাকা পয়সা পাওয়ার পরেও তারা সব সময়ের জন্য মনমরা হয়ে থাকে? এর মূল কারণ হলো টাকা পয়সাই মানুষকে সব সুখ দিতে পারে না, তারা তাদের স্বামীর শূন্যতা অনুভব করে। আর এদিকে তোমার বোনের মুখের দিকে তাকিয়ে দেখো, সে তোমার সাথে ফোনে কথা বলার সময় অথবা সরাসরি সামনে কথা বলার সময় কখনো কি দেখেছ সে এক বিন্দু পরিমাণ আমার বাবার জন্য মন খারাপ করে কথা বলেছে, অথবা নিজের ইচ্ছায় আমার বাবার কথা তার মুখ থেকে শুনতে পেয়েছ কখনো? আমি সজলের কথাটা শুনে কিছু সময়ের জন্য একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে মিলিয়ে দেখছিলাম। সত্যি তো তাই, আমার আপু কখনো তার স্বামীর জন্য এক তিল পরিমাণ কষ্ট পেয়ে মন খারাপ করে থাকেনি। আবার আমার দুলোভাই যখন ফোন করে তখন সে ম্যাক্সিমাম সময় অডিও কলে কথা বলে, এমনকি 2 মিনিটের বেশি সময় হয়ে গেলে আপু কল কেটে দিয়ে বলে, পরে কথা বলবো নে। একটা প্রবাসীর বউয়ের কখনো 1-2 মিনিটে তার কথা শেষ হয় না। এবার আমি সজলকে জিজ্ঞেস করলাম, এর মূল কারণ কি? সজল তখন বলল, বাবার কথা তার মনে না থাকার মূল কারণ হলাম আমি। সজলের কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। ওই মুহূর্তে আমি ভাবছিলাম হয়তো ছেলেটা শহর থেকে ভুলভাল কোনো কিছু খেয়ে এসেছে, যার কারণে সে এসব উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এবার সজল আমাকে বলল, খালামণি, তুমি হয়তো ভাবছো আমি এসব হাত বানানো কথা বলছি, কিন্তু বিশ্বাস করো খালামণি, আমি একদমই ফলস কথা বলছি না। তারপরেও যদি তোমার অবিশ্বাস মনে হয়, তাহলে আজকে আমার আম্মু তোমাকে তার কাছে ঘুমাতে বললে তুমি সেখানে ঘুমাবে না, তুমি বলবে তুমি একা একা আলাদা রুমে থাকতে চাও। তারপর তুমি আলাদা রুমে থাকলে আমি তোমাকে যে প্ল্যানে যে সময় যেখানে আসতে বলবো তুমি ঠিক আমার কথা মোতাবেক সেই মুহূর্তে সেখানে উপস্থিত থাকবে। তাহলে তোমার এই ভ্রান্ত ধারণাগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সজল আমাকে আরো বলল, আচ্ছা খালামণি, আমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি আমাকে কি দেবে? বন্ধুরা, আমি বুঝতে পারলাম সজল আমাকে কথার মায়ের পেঁচে আটকাচ্ছে। তারপর সজলের কথার উত্তরে আমি তাকে বললাম, তোমার এই কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সজল তখন বলল, পরে কিন্তু আবার তোমার কথা উল্টাতে পারবে না। বন্ধুরা, আমি তো জানি সজল আমার কাছে কি চাইতে পারে, আর সজল হয়তো এটাও জানে না যে তাকে আমি সর্বশ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত। শুধু বোনের ছেলে বলে মুখে বলতে পারছিলাম না। তারপরও যদি সে তার মায়ের সম্পর্কে যে কথাগুলো বলল সেই কথাটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে তো আমার ক্ষেত্রে কোনো বাধাই থাকবে না। আমাকে চুপ থাকা দেখে সজল বলল, কি ব্যাপার খালামণি, ভয় পেয়ে গেলে নাকি? একদম চুপচাপ দেখছি। আমি সজলকে বললাম, আমি একদম ভয় পাইনি, আগে তুই তোর কাজগুলো সম্পন্ন করে দেখা, তারপরে দেখবি আমার থেকে যা পেয়েছিস এত বড় পুরস্কার আর কখনোই কোনো জায়গা থেকে তোর কপালে জোটেনি। সজল বলল, ঠিক আছে খালামণি, তাহলে আজকে রাতেই তুমি সবকিছু বুঝতে পারবে। বন্ধুরা, তারপর থেকে আমার ঘড়ির কাঁটা গোনা শুরু হলো। আমার কাছে মনে হচ্ছে কোনোভাবেই যেন দিন শেষ হয়ে রাত আসছে না। এক পর্যায়ে আমার অপেক্ষার প্রহর গোনা শেষ হলো। আপুদের বাড়িতে আসা আমার প্রায় 4 দিন হয়ে গেল। এখন আপু সম্পূর্ণ সুস্থ। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আপু আমাকে বলল, বিছানাটা ঠিক করে শুয়ে পড়, আমি একটু সজলের রুম থেকে আসছি। বেশ কয়েকটা দিন হলো ছেলেটার যত্ন নিতে পারিনি, ওর বিছানাপত্র ঠিকঠাক করে দিয়ে আমি তোর কাছে এসে শুয়ে পড়ছি। আমার কাছে কেমন যেন সজলের কথাটাই সত্যি মনে হচ্ছিল। আমার আপু একটু সুস্থ হতে না হতেই তার ছেলের জন্য অস্থির হয়ে উঠেছে। হয়তো সে ভাবছে আমাকে তার বিছানায় শুইয়ে রেখে সজলের রুমে যাবে, কিন্তু সে হয়তো জানে না যে আজকে তার ছেলের সাথে আমার কিভাবে কন্ট্যাক্ট হয়েছে। এবার আমি আপুকে বললাম, ঠিক আছে আপু, তুমি সজলের রুম থেকে খুব তাড়াতাড়ি ঘুরে এসো, আমি পাশের রুমে ঘুমাবো। সজলের খালুর সাথে অনেক কথা রয়েছে, আমাকে অনেক সময় ধরে ফোনে কথা বলতে হবে। তুমি তো ভালো করে জানো সজলের খালুর সাথে আমার খুব ঝগড়া ঝামেলা চলছে। আমার আপু তখন মুচকি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে বৃষ্টি, আমি তাহলে সজলের রুমে এখন যাবই না, তোকেই আগে ওই রুমে বিছানাপত্র ঠিকঠাক করে দিয়ে আসি, তুই আমার সঙ্গে চল। এবার আমি বড় আপুর সাথে পাশের রুমে চলে গেলাম। তারপর আমি পাশের রুমে শুয়ে সজলকে SMS করলাম। SMS এ লিখলাম, আমার আদলের ভাইগনা, আমি তোমার প্ল্যান মোতাবেক তোমার আম্মুকে বলেছিলাম পাশের রুমে শোবার জন্য, সে এক চান্সে রাজি হয়ে গেছে। তার মুখ দেখে আমি বুঝতে পারলাম যে সেও চাচ্ছে আজকে আপাতত আমি যেন তার রুমে না থাকি। মুখ ফুটে বলতে না পারলেও আমি তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছি। এবার তুমি বলো কোন সময় কিভাবে আমাকে কোথায় আসতে হবে। আমার SMS সেন্ড হওয়ার 5 সেকেন্ড পরেই সজল আমাকে রিপ্লাই একটা SMS পাঠালো। সেখানে লেখা ছিল, তোমাকে আমি একটু পরে SMS করছি, এখন এই মুহূর্তে আম্মু আবার রুমে আমার সাথে কথা বলছে। এবার আমি তার SMS রিপ্লাই শুধু ওকে লিখে ছেড়ে দিলাম। প্রায় 10 মিনিট
মিনিট পরে আপু আমার দরজায় নক করলো। আমি দরজা খুলে দিয়ে আপুকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। আপু তখন বলল, তুই ঠিকঠাক মতো ঘুমিয়ে আছিস কিনা সেটা দেখে গেলাম। তারপর আমি আপুকে বললাম, শরীরটা আজকে খুব খারাপ লাগছে আপু, সজলের খালুর সাথে এখন কথা বলবো না, কাল দিনের বেলায় কথা বলবো, আমি এখন ঘুমিয়ে পড়বো, আমার চোখে প্রচন্ড ঘুম। এবার আপু মৃদু একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে তুই তাহলে ঘুমিয়ে পড়। আমিও আমার রুমে গিয়ে ঘুমালাম। তারপর আমি আপুকে বিদায় দিলাম। এবার প্রায় আধা ঘন্টা পর সজল আমাকে মেসেজ করে বলল, খালামণি তুমি কি ওই দৃশ্য আমার রুমের ভেতর থেকে দেখতে চাও নাকি দরজার বাইরে থেকে জানালার ফাঁক দিয়ে দেখবে? মা এক্ষুনি আমার রুমের ভেতরে আসবে। এবার আমি সজলকে এসএমএস করে বললাম, কোন জায়গা থাকলে ভালোভাবে দেখতে পারবো? তারপর সজল রিপ্লাই এসএমএস পাঠালো। সেখানে লেখা ছিল, তাহলে তুমি জানালার পাশে দাঁড়িয়ে থাকো খালামণি, তবে এখন এই মুহূর্তে এসো না, আগে আম্মু আমার রুমে ঢুকে নিক, তারপর আমি তোমাকে মেসেজ পাঠালেই তুমি আমার রুমের জানালার সামনে এসো। বন্ধুরা, এবার প্রায় 5 মিনিট পরে সজলের ফোন থেকে আমার ফোনে একটা এসএমএস আসলো। আমি এসএমএস পড়ে বুঝতে পারলাম সজল তার রুমের জানালার সামনে দাঁড়াতে বলছে। আমি আস্তে করে আমার রুমের দরজাটা খুলে সজলের রুমের জানালার সামনে গিয়ে দাঁড়াতেই সজলের রুমের ভেতর থেকে আমার আপুর একটা কথা শুনতে পেলাম। আপু সজলকে বলল, আজ প্রায় 4-5টা দিন অসুস্থতার জন্য আমার সোনা বাবাটার একটুও যত্নাদি নিতে পারিনি। আজকে অনেক সময় নিয়ে খুবই ধীরে ধীরে সব ধরনের খাবারই আমার বাবাটার মুখে তুলে খাওয়াবো। এবার সজল তার মাকে বলল, তুমি খুবই অসুস্থ মা, আমার জন্য তোমাকে এত পেরেশানি নিতে হবে না, তুমি শুধু আমার মুখের সামনে খাবারটা ধরে রাখবে, আমি নিজে নিজেই খেয়ে নেব। বন্ধুরা, তারপর যা দেখলাম, এই দৃশ্যটা দেখার পরে আমি কোনো মতে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমারও খুব ইচ্ছে করছিল ওই মুহূর্তে আমি দৌড়ে সজলের রুমে ঢুকে যাই। এবার আমার বড় আপু অর্থাৎ সজলের মা তার ছেলেকে পেট ভরে খাওয়ালো। তারপর সজল আমার কাছে ছুটে এসে বলল, খালামণি এবার তুমি আমার সাথে এসো। আমিও নির্দ্বিধায় সজলের সাথে চলে গেলাম। তারপর যা ঘটলো সেই ঘটনাটা আমি তোমাদেরকে আরেকটি পর্বে বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের পরিবারের দিকে খেয়াল রাখবে।